আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়াও প্রবাসীদের পোস্টাল ভোট নিশ্চিত করার পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ৩১৮টি পর্যবেক্ষক সংস্থার যাচাই বাছাই চলছে বলেও জানান তিনি। বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইসি সচিব বলেন, কমিশনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জাতিকে একটি নিরপেক্ষ নির্বাচন দেয়া। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠির পর থেকেই সরগরম নির্বাচন কমিশন। প্রতিদিনই হচ্ছে নির্বাচন আয়োজন নিয়ে নানান বৈঠক, আলোচনা, পর্যালোচনা ও পরিকল্পনা। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে দিনভর দফায় দফায় বৈঠকের পর বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসি সচিব। তিনি জানান, নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে, আগামী সপ্তাহে তা প্রকাশ করা হবে। আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। নির্বাচন কমিশন সচিব আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে অংশীজনদের সাথে বৈঠক ও আলোচনা অব্যাহত থাকবে। তবে নির্বাচনে পর্যবেক্ষক প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষকের জন্য ৩১৮টি আবেদন জমা পড়েছে। সেসব আবেদন যাচাই বাছাই চলছে। যারা আপনারা জার্নালিস্ট আছেন তাদের সাথে আমরা একটু বসবো। এর সাথে আরও আমরা যে যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন ৩১৮টা আবেদন পেয়েছি, এটা পর্যালোচনা চলছে। আর ২২টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্য। আর এদিকে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করেছে জাতীয় পার্টি সহ আরও রাজনৈতিক দল। সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় পার্টির অবস্থান, সবকিছু নিয়ে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। অন্যায়ের বিপক্ষে লড়ে যাব ইনশাল্লাহ। আমরা যদি রিভিউতেও না হয় আমরা হাইকোর্টে যাব। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। নির্বাচন করলে তফসিলের আগে উপদেষ্টা পদ ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেছেন, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টা পদ ছেড়ে দেবেন। এছাড়া উপদেষ্টা পদে ছাড়লে এনসিপিতেই যোগ দেবেন কিনা তাও নিশ্চিত নয় বলে উল্লেখ করেন তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় গুলশানের সাবেক নারী সংসদ সদস্যের বাসায় গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর চাঁদাবাজির ঘটনায় তার সংশ্লিষ্টতা নেই বলেও জানান। আসিফ মাহমুদ বলেন, যা বলা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। একজনের যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে তা জোর করে নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। এই সরকার তার নিরপেক্ষতার স্বার্থে আমি মনে করি যারাই রাজনীতি করতে চায়, শুধু ছাত্র উপদেষ্টারা না, আর যারাই চাইবে তাদেরই উচিত নির্বাচনের সময়টাতে না থাকা, যাতে করে কোনোভাবেই নির্বাচনটা প্রস্তাবিত না হয়। যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা ইতিহাসের একটা শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চাই, আর সেটা আমরাও চাই। যেহেতু আমরা এই সরকারের অংশ, এই ঐতিহাসিক দায়িত্ব আমাদের উপরে থাকবে যদি নির্বাচনটা সুষ্ঠু না হয়। ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন, এমন মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা নির্বাচনকে বয়কট করতে চায় তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকরী যৌথ অভিযানেরও দাবি করেন তিনি। আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। বৃহস্পতিবার গুলশানের নিজ বাসভবনে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। নির্বাচন নিয়ে সম্প্রতি এনসিপির এক নেতার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির এই নেতা বলেন, নির্বাচনকে যারা অনিশ্চিত করতে চায় তাদের মুখোশ জাতির সামনে উন্মোচিত হয়েছে। আমি নির্বাচন নিয়ে কোনো সংশয় শঙ্কা দেখি না। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করারও পরামর্শ দেন তিনি। সবসময় যেই রীতিটা এই সরকার অনুসরণ করছে সেই রীতি অনুসারে রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনা চালিয়ে যেতে পারে কিভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠান করা যায়। নির্বাচনের পরিবেশ ভয়হীন করতে যৌথ অভিযান আরও কার্যকর করারও দাবি জানান বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য। নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা এবং বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা
পর্যায় পর্যন্ত নিশ্চিত করা এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা, বিশেষ করে পতিত ফেসিবাদী গোষ্ঠীর, বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন ছাত্রলীগ সহ যাদের হাতে অবৈধ অস্ত্র আছে প্রচুর পরিমাণে, এগুলো উদ্ধারের বিষয়ে একটা খুব কড়াকড়ি অভিযান চালানো প্রয়োজন। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ কর্মসূচিতে ফ্যাসিবাদ নতুন করে মাথা তোলার চেষ্টা করছে মন্তব্য করে নির্বাচন নিয়ে যারা টালবাহানা করছে তারা স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনতে চায় বলে অভিযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গণতন্ত্র নিয়ে যদি কেউ টালবাহানা করে, নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে, তাহলে বুঝতে হবে তারা স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাচ্ছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। ক্ষমতা চিরস্থায়ী করতে বিচারিক হত্যার শিকার হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। শেখ হাসিনার লক্ষ্য ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে রাস্তা থেকে সরিয়ে দেয়া। বৃহস্পতিবার ধানমন্ডিতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী। তিনি অভিযোগ করেন ট্রাইব্যুনাল থেকে নয়, আইন মন্ত্রণালয় থেকে ফাঁসির রায় লেখা হয়েছিল। বিদেশ থেকে মামলার সাক্ষীরা যাতে দেশে আসতে না পারে সেজন্য দূতাবাসের কর্মকর্তাদের ভিসা দিতে নিষেধ করা হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় যেসব কর্মকর্তা এসব কাজে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে হুম্মাম কাদের বলেন, সাক্ষীদের মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেছিল আওয়ামী লীগ সরকার, যা আজ প্রমাণিত। সালাউদ্দিন কাদের যে যুদ্ধাপরাধী ছিলেন না তা প্রমাণ করতে আদালতের আশ্রয় নেওয়ার কথাও জানান হুম্মাম কাদের চৌধুরী। হাসিনা ক্ষমতায় থাকার জন্য যেই কাজগুলি করেছে ওটার মধ্যে একটা বেশ বড় কাজ ছিল এই আইসিটি। এই আইসিটির মাধ্যমে তার যে তারা যাদেরকে মেইন এনিমি হিসাবে দেখত তাদেরকে এই আইসিটির মাধ্যমে হত্যা করা হয়েছে। আমার বাবাকে হত্যা করা হয়েছে, এটা একটা জুডিশিয়াল মার্ডার ছিল এবং এটার সাথে বাংলাদেশের আওয়ামী লীগ রেজিমের সরকার সরাসরি জড়িত ছিল। সংবিধান সংস্কার কমিশন ছাড়া 10টি সংস্কার কমিশনে 367টি সুপারিশ সুবাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করেছে সরকার। এর মধ্যে 37টি সুপারিশ বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রেস সচিব। এ সময় তিনি জানান, পুলিশের জন্য মরণাস্ত্র কেনার উদ্দেশ্য প্রক্রিয়া অনুসন্ধান চলছে। এস.এম. আরিফের রিপোর্টে বিস্তারিত। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৩৮তম উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি সংস্কার কমিশনের অগ্রগতি তুলে ধরেন। 11টা সংস্কার কমিশন হয়েছিল, আপনি জানেন। কনস্টিটিউশন সংস্কারটা ছাড়া মোট 10টা কমিশনের আশু সুপারিশ যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলো নিয়ে আজকে আবার একটা বড় আলোচনা হয়। 37টি ইমপ্লিমেন্টেড হয়েছে, 14টি পার্শিয়ালি ইমপ্লিমেন্টেড হয়েছে এবং 316টি বাস্তবায়নাধীন অথবা পর্যালোচনার পর্যায়ে আছে। আওয়ামী লীগ সরকারের আমলে ফোনে আড়িপাতার যন্ত্র ক্রয়ে অনুসন্ধান কমিটি গঠন এবং পুলিশের জন্য মারণাস্ত্র ক্রয়ের উদ্দেশ্য ও প্রক্রিয়ার অনুসন্ধান চলছে বলে জানান প্রেস সচিব। পুলিশের জন্য কিভাবে মারণাস্ত্র কেনা হয়েছিল সেটা নিয়েও ইনভেস্টিগেশন হচ্ছে। কিভাবে এই মারণাস্ত্র প্রকিউরমেন্ট করা হয় এবং কিভাবে এটা ইউজ হয়। আগের গভর্নমেন্ট কিভাবে এইটাকে আড়িপাতা কিভাবে ওরা ইউজ করেছে এবং আনলফুলি কিভাবে ব্যবহার করেছে, তার প্রকিউরমেন্ট প্রসেসটা থেকে কিভাবে ইউজগুলো হয়েছে, পুরো জিনিসটা আপনার আমার কিভাবে নাগরিক অধিকার খর্ব করা হয়েছে, এই পুরো জিনিসটা এই কমিটি দেখবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরকে ফলপ্রসূ দাবি করে প্রেস সচিব জানান, স্থানীয়দের মতো বাংলাদেশের শ্রমিকরা সমান সামাজিক সুবিধা পাবে। মালয়েশিয়ান যে ওয়ার্কাররা যে বেনিফিটগুলো পান। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। এখানে 3টি বিষয় আলাপ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে তদন্ত সংস্থা সিআইডি। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এই চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক। আদালতে চার্জশিটটি গ্রহণ করেন। একই সঙ্গে রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত থাকার অপরাধ আমলে নিয়ে সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জারি করেন। গ্রেপ্তার তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 11 সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। এর আগে 2025 সালের 27 মার্চ শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একই আদালতে মামলাটি দায়ের করেন সিআইডি সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক। তদন্ত শেষে 286 জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়েছে। 24 জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। দ্রুতই দাখিল করা হবে তদন্ত প্রতিবেদন। আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। এদিকে জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য দিতে আসা এক সাক্ষী নিরাপত্তার হুমকিতে পড়ায় তাকে সুরক্ষার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। 24 জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে তদন্তের অগ্রগতি জানাতে গণমাধ্যমের মুখোমুখি হন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা। শেখ হাসিনার সরকার ও রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। অচিরেই দাখিল করা হবে তদন্ত প্রতিবেদন, জানিয়েছেন প্রসিকিউটর গাজী তামিম। ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে মর্মে আমাদেরকে তদন্ত সংস্থা থেকে জানানো হয়েছে। এদিকে চাংখারপুল মামলার প্রত্যক্ষদর্শী এক সাক্ষীর নিরাপত্তা নিশ্চিতে কর্মরত প্রতিষ্ঠান প্রধান ও অফিসার ইনচার্জকে দায়িত্ব দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সেই সাথে সাক্ষীর বিপক্ষে তার নির্দিষ্ট এলাকায় কোনো ব্যানার পোস্টার থাকলে তা সরিয়ে নেওয়ারও নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একজন সাক্ষী যিনি ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন অথবা সাক্ষ্য প্রদান করবেন, এই সাক্ষীদের সেফটি, সিকিউরিটি অ্যান্ড ওয়েলবিং দেখার দায়িত্ব রাষ্ট্রের। ওই থানার অফিসার ইনচার্জ এবং প্রতিষ্ঠান প্রধানকে ট্রাইব্যুনাল ডাইরেকশন দিয়েছেন যে এই সাক্ষীর সুরক্ষা, সেফটি এবং ওয়েলবিং নিশ্চিত করার জন্য। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। সিলেটের পর্যটন কেন্দ্র থেকে লুট হওয়া 12,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে উদ্ধারকৃত এসব পাথর পরে ভোলাহাটের সাদা পাথর এলাকা ও ধলাই নদীর বিভিন্ন স্থানে প্রতিস্থাপন করা হয়। সাদা পাথর লুটের ঘটনায় কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে লুটের ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। প্রতিনিধি মৃণাল কান্তি দাস ও হুমায়ুন আহমেদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সিলেটের পর্যটন কেন্দ্র থেকে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে ধলাই নদীর তীরবর্তী বিভিন্ন স্থান থেকে 12,000 ঘনফুট লুটের পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পাথর পুনরায় ধলাই নদীতে ফেলা হয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে। পাথর লুটের ঘটনায় 6 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বুধবার রাতে যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান চালায় ওই কমিটি। এ সময় লুট হওয়া 12,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসে এক জরুরি সমন্বয় সভায় পাথর উদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম জানান, লুট করা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে। এদিকে সাদা পাথর লুটের ঘটনায় কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে লুটের ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক আইনজীবী। বর্তমানে বিরানভূমিতে পরিণত হয়েছে সিলেটের জনপ্রিয় পর্যটন স্পট জাফলং এর 0 পয়েন্ট। গত কয়েকদিনে প্রকাশ্যেই চলে পাথর লুটের মহোৎসব। এতে জনপ্রিয় এই পর্যটন স্পটটি সৌন্দর্য হারাচ্ছে। ভোলাগঞ্জে অলরেডি লুটপাট শুরু হয়ে গেছে, যে লুটপাটের কারণে আমাদের ভোলাগঞ্জের সৌন্দর্য বিলুপ্তির পথে। ভোলাগঞ্জে যে সাদা পাথর ছিল এগুলো সবাই উড়িয়ে নিতেছে। এরকম কাজে জাফলংয়ের পাথর এই দিক দিয়ে না আসে, এখানে পুরো সৌন্দর্য পুরো নষ্ট করে ফেলছে। পর্যটক থাকবো কেমনি? এখন আমার থেকে মনে হয় 10% পর্যটক আছে, ভবিষ্যতে 0% হয়ে যাবে। এখনই যদি এগুলা রোধ না করা যায় এবং শক্ত হাতে প্রতিহত না করা যায়, তাহলে আমাদের পর্যটন শিল্পে বিশেষ করে সিলেটের বিপর্যয় নেমে আসবে। লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত কয়েকটি মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। লুটপাট বন্ধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান জেলা প্রশাসক। তদন্ত কমিটি আগামী রোববারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং তাদের এখানে যেই সব বিষয় দেখবে সেগুলো সুনির্দিষ্ট করে বলা হয়েছে। আজকে থেকে তারা কাজ শুরু করবে। ফলপ্রসূ বলতে শুধু তো এক জায়গায় পাথর নেই, আরও অনেক জায়গাতে আছে। এক জায়গায় হয়তো কিছু বিচ্যুতি ঘটেছে, কিন্তু অন্য জায়গাতে আমরা নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেছি। দায়িত্ব যেহেতু আমাদের, সেহেতু আমরা সেই হিসাবেই কাজ করে যাচ্ছি। দায়িত্বশীল আচরণই আমরা করছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে লুট হওয়া সব পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সংশ্লিষ্ট এক রিটের শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। এদিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে দায়ের করা আরেকটি রিটের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন। এই ইনকোয়ারি রিপোর্টের ভিত্তিতে যারা যারা জড়িত, আমরা বলেছি সেখানে যারা জড়িত আছেন রেসপন্সিবল অথরিটি অ্যান্ড পার্সন, যদি গভর্নমেন্টের কোনো সংস্থার কোনো ব্যর্থতা থেকে থাকে তারা জড়িত থাকেন, এবং যদি কোনো ব্যক্তি জড়িত থাকেন তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য, এবং সেখানে গভর্নমেন্টের কী পরিমাণ ফিনান্সিয়াল এবং পরিবেশগত ক্ষতি হয়েছে সেটার একটা রিপোর্ট দেওয়ার জন্য। রাজধানীর প্রায় প্রতিটি সড়কেরই বেহাল দশা। ব্যস্ততম সড়কে খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতেই পানির জমাট বেঁধে থাকায় হরহামেশায় ঘটছে দুর্ঘটনা। কেউ হারাচ্ছেন প্রাণ, আবার পঙ্গুত্ব বরণ করার ঘটনাও রয়েছে অহরহ। তবে দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞ কাজী মোহাম্মদ সাইফুল নেওয়াজ বলেন, সন্ধ্যা নামলেই প্রতিটি সড়ক পরিণত হয় এক একটি মৃত্যুকূপ। তাপস চন্দ্র দাসের ক্যামেরায় আবু সাইদের উপর বিশেষ রিপোর্ট। রাজধানীর অধিকাংশ ব্যস্ততম সড়ক এখন খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতে পানি জমে থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। খানাখন্দে ভরা সড়কগুলোর বেহাল অবস্থায় নাবিশ্বাস এলাকাবাসীর। ভাঙ্গা রাস্তা সংস্কার করতে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় যেমন পাল্লা দিয়ে বাড়ছে যানজট, তেমনই হতাহতের সংখ্যাও কম নয়। বিশেষ করে তেজগাঁও, বিজয় সরণি, যাত্রাবাড়ি, মুগদা, বনশ্রী, রামপুরা, মৌচাক, মালিবাগ, মোহাম্মদপুর, মিরপুর, কারণবাজার, সাতরাস্তা, হাতিরঝিল সহ অলিতে গলিতে প্রতিটি সড়কে যেন খানাখন্দে ভরা। তাই তো ক্ষোভ আর আক্ষেপের যেন কমতি নেই নগরবাসীর। এরকম ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এরকম খানাখন্দের কাছে মানুষের অনেক ভোগান্তি হয়, কষ্ট হয়। বৃষ্টির মধ্যে তো আর অনেক সমস্যা, যানজট লেগে যায়। ঢাকা শহর একটা ভাঙতির কারণে যে কোনো দুর্ঘটনা ঘটে, পানি জমে থাকে, আমরা কিছু দেখি না, গাড়ি নামাই দিয়ে হুট করে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়। এই যে ভাঙ্গা রাঙ্গা মনে করেন, আমরা সাধারণ মানুষ যেরকম হাঁটি মনে করেন এরকম তো চলার মতো না রাস্তাঘাট, মানে ঢাকা কোন যাত্রাবাড়ি তো আরো অবস্থা খারাপ। তিলোত্তমা ঢাকার ব্যস্ততম এসব সড়কের পরিস্থিতি নিয়ে বিচলিত পরিবহন চালকরাও। তারাও সড়কে খানাখন্দের কারণে নিয়মিত পড়ছেন নানা বিড়ম্বনায়। কারণ বাজার রেলগেটে পুরো ভাঙ্গা, এই ভাঙ্গার জন্য আমরা মালিকের কথা শুনি, মানে মালিক বলে এবারে যাও কেন। উপরে যে ফ্লাইওভারটা আছে এখানটা ম্যাক্সিমাম জায়গায় ভাঙ্গা, আমাদের তো এক জায়গায় ভাঙ্গা বাসাই থেকে আরেক জায়গায় পড়া লাগে। যাত্রাবাড়ি আবার এই রামপুরা আবার এই যে তেজগাঁও, তো সুন্দর একটা এলাকা তেজগাঁও, এই দেখেন ভাঙ্গা চূড়া, আর ওই মুখের মাঝে এত ভাঙ্গা, গাড়ি পল্লি খায় যায়, মাঝে মাঝে অ্যাক্সিডেন্টও হয়ে যায়। সন্ধ্যা নামলেই প্রতিটি সড়ক যেন হয়ে ওঠে এক একটি মৃত্যুকূপ বলে অভিমত বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞ কাজী মোহাম্মদ সাইফুল নেওয়াজ। যখন এই গর্তটা বড় হয় বা গর্ততে পড়ে একজন মারা যায়, তখন দেখা যাচ্ছে বা আহত হয়, তখন দেখা যাচ্ছে যে এটাকে ঠিকঠাক করছে। অথচ কিন্তু মেইনটেনেন্স বাজেটের আওতায় যদি রেগুলার এটাকে নিয়মিত তত্ত্বাবধান করে কোনো গর্ত ভাঙাচোরা হলে ঠিকঠাক করে ফেলতো, হয়তো বা এই দুর্ভোগ বা দুর্ঘটনা বা প্রাণহানি হয়তো কমানো যেত। তবে এ সমস্যা থেকে উত্তরণের পথ দেখান বুয়েটের এই দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞ। যদি মেইনটেনেন্স বাজেট ঠিকমতো করা হয় এবং যদি নজরদারি রাখা হয় এবং যদি অবহেলা না করা হয়, রাস্তা গর্তের পরিমাণ অনেক কমিয়ে একটা স্বাচ্ছন্দ্যের যাত্রা এবং নিরাপদ যাত্রা দেওয়া সম্ভব। রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে এভাবে খানাখন্দে ভরে থাকায় অল্প বৃষ্টিতেই পানি জমে থাকছে, যার ফলে নগরবাসীকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগ এবং বিড়ম্বনার মুখে। তাই নগরবাসীর প্রশ্ন, এই থেকে কি পরিত্রাণের কোনো পথ নেই? আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। মধ্যস্বত্বভোগীদের কাছে থেকে হজকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সকালে জাতীয় পর্যায়ে হজ ও উমরা ফেয়ার 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা জানান তিনি। এছাড়াও হজ ফ্লাইটের বিমান ভাড়া নিয়ে বৈঠকে বসলে হাবের প্রতিনিধিদেরও সেখানে রাখা হবে বলেও জানান উপদেষ্টা। বলেন, সৌদি সরকারি ক্যাটারিং সার্ভিসের খাবার বাদ দেওয়ার দাবি ও মুজদালিফায় টয়লেট ব্যবস্থাপনা আরও উন্নত করতে অনুরোধ করবে ঢাকা। এই বছরের ন্যায় 2026 সালেও সুন্দর হজ ব্যবস্থাপনা উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন ধর্ম উপদেষ্টা।
আমাদের সাথে আপনাদের চুক্তি আছে, সেটা হচ্ছে কোনো হাজি যখন আপনারা নেবেন, হাজির সাথে এজেন্সির চুক্তি করতে হবে। ছাত্রলীগ যেভাবে দখলদারিত্ব কায়েম করেছিল, ছাত্র শিবিরও একইভাবে দখলদারিত্ব চালাচ্ছে। নানা সাংস্কৃতিক সংগঠনে বলেন, অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বলেন, ক্যাম্পাসে মবের পেছনে গুপ্ত রাজনীতি জড়িত, তা স্বীকার করেছে প্রশাসন। এই সময় গুপ্ত রাজনীতি বন্ধের দাবিও জানানো হয়েছে বলেও জানান তিনি। বিকেলে ছাত্রদলের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এইসব কথা বলেন তিনি। তড়িঘড়ি করে বিশেষ উদ্দেশ্যে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির সম্পাদক নাসির উদ্দিন নাসির। ছাত্রলীগ যেভাবে করেছে, ছাত্র শিবির ঠিক সেভাবে দখলদারিত্ব কায়েম করছে। দেশের শিক্ষা ব্যবস্থাপনাকে আধুনিক যুগোপযোগী ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে পুনর্গঠনের জন্য পাঠ্যক্রম, শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থাপনা, উচ্চ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, দক্ষতা মূল্যায়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং বিবিধ বিষয়কে সামনে রেখে 30 দফা সংস্কার প্রস্তাবনা উত্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব প্রস্তাব উত্থাপন করা হয়। এই সময় 30 দফা প্রস্তাবনা উপস্থাপন করেন সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত সমতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও সৃজনশীল, যা নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বিজ্ঞান মনস্ক ও কর্মদক্ষতা বিকশিত করবে। আমাদের প্রত্যেকটা কর্মসূচি শিক্ষার্থী বান্ধব ছিল, শিক্ষার্থীদের আগ্রহের জায়গা তৈরি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনে নারী ভোট কেন্দ্রগুলোর স্থান পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। মেয়েদের হল থেকে ভোট কেন্দ্র ষড়যন্ত্রমূলকভাবে দূরে স্থাপনের অভিযোগ করে তিনি বলেন, যারা নারী নেতৃত্ব চায় না তারা প্রশাসনের সাথে মিলে পরিকল্পনা মাফিক এমনটা করেছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ডাকসু নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। যে সরকার যখন ক্ষমতায় থাকে তারা ঢাবি ছাত্রদের নিয়ন্ত্রণের চেষ্টা করে, হলে কৃত্রিম সিট সংকট দেখিয়ে ছাত্রদের নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ সংগঠনটির। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর ভর করে একটি অংশ, যাদের নারী শিক্ষার্থী হলে ভোট নাই, যাদের আসলে নারীদের প্রতিনিধিত্ব করে না, যারা নারীদের রাজনীতিকে নিরুৎসাহিত করে, যারা সেটাকে স্বীকার করে না, ওই অংশের একটা এখানে হীন পরিকল্পনা আছে। 10ম গ্রেডের টেকনিক্যাল পদে বিএসসি প্রকৌশলীদের আবেদন করার নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে দ্রুত কার্যকর করার বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশের প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিকেলে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা এই দাবি জানান। আদালতের এই রায়কে অবমাননা করে ডিপ্লোমাধারীদের একটি বিশেষ গোষ্ঠী দেশব্যাপী বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। এছাড়া জনগণের মধ্যে বিভ্রান্ত করা হচ্ছে এবং প্রকৌশলীদের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও অভিযোগ তাদের। প্রসঙ্গ প্রবাস। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির সমন্বিত অভিযানে 229 জনকে আটক করে নিজ দেশে ফেরত পাঠিয়েছে, যার মধ্যে বাংলাদেশি নাগরিকই 204 জন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবেশে বাধা দেওয়া 229 জন দেশটিতে বৈধ পন্থায় প্রবেশের শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছেন। মালয়েশিয়া প্রবেশে বাধাপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন 204 জন। এছাড়া ভারতের 14 জন, শ্রীলঙ্কার 3 জন, পাকিস্তানের 3 জন, ইন্দোনেশিয়ার 3 এবং কম্বোডিয়ার 2 জন নাগরিক ছিল। দেশটিতে প্রবেশে বাধা দেওয়ার প্রধান কারণগুলির মধ্যে রয়েছে ভুয়া হোটেল বুকিং উপস্থাপন করা, ফেরার বিমানের টিকিট না থাকা এবং পর্যাপ্ত আর্থিক সামর্থ্য প্রমাণ করতে ব্যর্থ হওয়া। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন নগরীতে বিডি হালাল রেস্টুরেন্ট এবং সুপার মার্কেটের আয়োজনে হারমোনি নাইট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার টেক্সাসের হিউস্টন নগরের সুর অডিটোরিয়ামে ইশিকা ওকিনো এর মনোমুগ্ধকর উপস্থাপনায় এই হারমোনি নাইট অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। নাসিমুজ্জামান ও মনিরা সাউদা এর আয়োজনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত শত শত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পী সহ মেগা শো এর প্রধান আকর্ষণ বাংলাদেশ চলচ্চিত্রের নায়ক জায়েদ খান ও দিঘির নৃত্যে প্রকম্পিত হয় সম্পূর্ণ অডিটোরিয়াম। শত শত বাংলাদেশিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিপূর্ণতা লাভ করে।
মোজা ও পারভিজের মনোমুগ্ধকর সঙ্গীতে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত শত শত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে মনে হয়েছে একখণ্ড বাংলাদেশ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল জনপ্রিয় টেলিভিশন মাই টিভি এবং অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খালিদ জুলফিকার খান। মালয়েশিয়া বিএনপির সভাপতি বদলুর রহমান খানের মাতৃবিয়োগ ও আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে মাদ্রাসায় কোরআন খতম, নগদ অর্থ বিতরণ, খাবার বিতরণ ও দোয়া মাহফিল বিশেষ মোনাজাত করেছে মালয়েশিয়া বিএনপি ও তার অঙ্গ সংগঠন। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, কুয়ালালামপুরের তাফিজ নুরুল হিদায়া মাদ্রাসা ও বুকিত বিনতাংয়ে দিনব্যাপী কার্যক্রম করা হয়েছে। মালয়েশিয়া বিএনপির সহসভাপতি ও তালহা মাহমুদের সভাপতিত্বে সঞ্চালনা করেন প্রচার সম্পাদক SM বশির আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন, আব্দুল জলিল লিটন, ডক্টর SM রহমান তনু, MJ আলম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু তাহের।